মুক্ত হও ডিজিটাল মিডিয়ায়। আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাঁতার, সুইমিং। যেটা জানেন অলিম্পিকের থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে সুইমিং একটা খেলাধুলার মধ্যে খুব ভালো ইভেন্ট। সুইমিংয়ে তো আমরা জানি অলিম্পিকে কোন সুইমার কতগুলো পদক পেল, গোটা বিশ্বে ক্রীড়াপ্রেমীরা তার দিকে তাকিয়ে থাকে। তাই আমরা সেরকম আজকে সুইমিং নিয়ে যেমন আলোচনা করব, সেই সুইমিং আলোচনায় আমরা বর্ধমান জেলার যে একটা সুইমিংয়ের যে ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি, সেটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কারণ আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাননীয় বিশ্বজ্যোতি ভট্টাচার্যকে। বিশ্বজিৎবাবু নমস্কার। আমরা বিশ্বজ্যোতি ভট্টাচার্য, ওনার কাছ থেকে আমাদের বর্ধমানের যে সুইমিংয়ের কিছু কথা ওনার কাছ থেকে জেনে নেব। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে বর্ধমান জেলার যে এখন সুইমিংয়ের যে পজিশানই বলা যায়, অবস্থান, সেটা আমাদের রাজ্য স্তরে যে বিভিন্ন জেলার যে সুইমাররা আছে, প্রতিযোগিতা হয়, সেখানে বর্ধমানের অবস্থানটা কোথায়? বর্ধমান জেলা সাঁতার সংস্থায় বিগত 10 বছরে আমরা বেশ কিছু ভালো সাঁতারুকে তৈরি করেছি। 2010 থেকে যদি আপনি এই সময়কালের মধ্যে ধরেন, তাহলে অন্তত 3 হয়েছে যে আমরা স্টেট লেভেলে চ্যাম্পিয়ন সুইমারকে আমাদের জেলা থেকে তুলে আনতে পেরেছি। স্টেটের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে? স্টেটের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যয় অন্তত 3বার চ্যাম্পিয়ন হয়েছে, স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যয় হচ্ছে ভট্টাচার্য? প্রত্যয় ভট্টাচার্য 3বার স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে একবার সিনিয়র স্টেটেও চ্যাম্পিয়ন হয়েছে। সৃঞ্জন পাল আমাদের সাঁতারু। সৃঞ্জন আমাদের রাজ্যের এখন অবধি দ্রুততম সুইমার, ফাস্টেস্ট সুইমার বলতে আমরা বুঝি 50 মিটার ফ্রি স্টাইলে যার হাইয়েস্ট বেস্ট স্পিড, তাকেই বলা হয়, যার রেকর্ড টাইমিং রয়েছে, তাকে বলা হয় সেই রাজ্যের ফাস্টেস্ট সুইমার। সৃঞ্জন 3-4 বছর আগে এই রেকর্ডটা করে এবং এখন অবধি সেই রেকর্ডটা ভাঙেনি। আমাদের রাজ্যের মধ্যে আপনি বলছেন আমাদের বর্ধমানের ছেলে সৃঞ্জয়, এখন রেকর্ডটা অটুট রয়েছে। সেটা আমাদের অল ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা কোন জায়গায়? অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ একটা সময় ছিল, সৃঞ্জয়ের কথা না, অল ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সময় ছিল যখন আমাদের পশ্চিমবঙ্গের সাঁতারুরা অল ইন্ডিয়া লেভেলে তারা চ্যাম্পিয়ন সুইমার ছিল। বুলা চৌধুরী, সঞ্জীব চক্রবর্তী যে সময়কাল, পরবর্তীকালে বিশ্বজিৎ দে চৌধুরী বা আকবর আলী মীর, এদের যে সময়কাল, সালটা একটু আনুমানিক ধরুন 82 সাল অবধি আপনি যদি ধরেন, 82 সালে বিশ্বজিৎ দে চৌধুরী এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করে, আমাদের রাজ্যের সাঁতারু। আকবর আলী মীর 86 সালে আমাদের রাজ্যের সাঁতারু, সে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করে। কিন্তু তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমরা ধীরে ধীরে সাঁতারের জায়গাটাতে একটু হলেও পিছিয়ে পড়েছি। বর্ধমান জেলা কি জায়গাটা ধরে রেখেছে না পিছিয়ে? বর্ধমান জেলা যে জায়গাটাতে আমরা ধরুন চ্যাম্পিয়ন হচ্ছিলাম, পরপর কয়েকবার চ্যাম্পিয়ন হলাম, এই মুহূর্তে আমাদের সেই জায়গাটাও নেই। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে আমাদের বেস্ট সুইমার হচ্ছে এশা চট্টোপাধ্যায়। এই মুহূর্তে কোথাকার? এশা চট্টোপাধ্যায় চিলড্রেন্স কালচারাল সেন্টারের বর্ধমানে আমাদের সুইমার। সে আমাদের জেলার এই মুহূর্তে জেলা অর্থে আপনারা, আমাদের দুটো জেলা ভাগ হয়েছে, আপনাদের সুইমিং অ্যাসোসিয়েশনটা দুটো জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে, মানে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান সব মিলিয়ে, কালনা, কাটোয়া সব মিলিয়ে আমাদের যে জেলা সাঁতার সংস্থা, ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন, তাতে এশা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের বেস্ট সুইমার। কিন্তু এশা ন্যাশনাল লেভেলে মেডেল হোল্ডার সুইমার নয়, যেটা প্রত্যয় ন্যাশনাল লেভেলে আমাদের একটা প্রত্যয় পরপর প্রত্যয় নামা মানে ন্যাশনাল লেভেলে একটা মেডেল দেবে। বর্ধমান একটা ন্যাশনাল লেভেলে, সে স্কুল ন্যাশনালেই হোক বা এজ গ্রুপেই হোক বা পরবর্তীকালে লং ডিস্টেন্সেই হোক, যা করে তাতে একটা করে মেডেল প্রত্যয় নামা মানে থাকে। এই প্রসঙ্গে আপনার কাছে জেনে, মানে বছর খানেক হয়নি, 7 মাস 8 মাস বা 6 মাস হবে, আপনার প্রত্যয় একটা বড় ইভেন্টে নেমে একটা বড় পুরস্কার পেয়েছিল, সেই জন্য অনেক সম্বর্ধনা কাগজে লেখালেখি হয়েছিল। সেটা কি ছিল? প্রত্যয় এই মুহূর্তে বেশ কয়েক বছর ধরেই, গত 5 বছরই ধরুন আপনি, প্রত্যয় আমাদের দেশের আমার সুইমিংয়ের তো দুটো ভাগ রয়েছে, ক্যাটেগরি রয়েছে, একদম ডিস্টিংক্টলি দুটো ক্যাটেগরি রয়েছে। একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স সুইমিং, 50 মিটার, 100 মিটার, 200 মিটার, এই যে সাঁতার, এটাকে বলা হয় শর্ট ডিস্টেন্স সুইমিং। আরেকটা হচ্ছে লং ডিস্টেন্স সুইমিং, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার, মানে অলিম্পিকে 10K এবং 5K
এটাকে বলা হয় লং ডিস্টেন্স সুইমিং। অলিম্পিক লেভেলে এটাকে লং ডিস্টেন্স সুইমিং বলা হয়। প্রত্যয় এখন এই মুহূর্তে বিগত 5 বছরে লং ডিস্টেন্স সুইমিংয়ে ভারতবর্ষের প্রথম 3 জন সাঁতারুর মধ্যে কনসিস্টেন্টলি একটা জায়গায় নিজেকে ধরে রেখে থাকে। গঙ্গায় ফার্স্ট না, গঙ্গায় সবসময় হয় না, এটা কখনো লেকে হয়, কখনো আপনার সিতে হয়, হ্যাঁ, কখনো নদী। লাস্ট যেটা হয়েছিল সেটা কি গঙ্গায় হয়েছিল? গঙ্গায় 81 কিলোমিটার হয়েছিল বহরমপুরে, সেটাতে ফার্স্ট হয়েছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাশনাল লেভেলে 10 কিলোমিটার ইভেন্টে যে ও সেকেন্ড হয়েছিল, তাতে এটাতে ফার্স্ট হয়েছিল, কিন্তু ওই যে সেকেন্ড হওয়াটা ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে 10 কিলোমিটারে ন্যাশনাল লেভেলে সেকেন্ড হওয়ার জন্য ও ভারতীয় দলে নির্বাচিত হয়েছিল। প্রত্যয় 9ম এবং 10ম এশিয়ান ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে। কোথায় গেছিল? 9th হয়েছিল আপনার কুয়েতে, আর 10th হয়েছিল উজবেকিস্তানে। পরপর দুবার গেছিল। 11th এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য হংকংয়ে এবছর ও নির্বাচিত হয়েছিল ভারতীয় দলে। এই যে যখন এশিয়াডে যাচ্ছে তার আগে কোথায় কোচিং হয়, কীরকম কোচিং হয়? আমাদের রাজ্যের এলিট সুইমাররা, আমাদের রাজ্যে যারা রয়েছে, আমাদের রাজ্যের একটা সেকশন অফ সুইমার্স তারা অন্য রাজ্যে প্র্যাকটিস করে। এ তো আর লুকোনোর কিছু নেই, কারণ একাডেমি বিভিন্ন জায়গায় রয়েছে। যে যেখানে মনে করে যে তার ভালো হবে সে সেখানে যাচ্ছে। একটা সেকশন আছে যারা সন্দীপ সেজওয়ালের কাছে উড়িষ্যাতে ভুবনেশ্বরে, ওখানে যে একাডেমি আছে সেখানে প্র্যাকটিস করে। একটা সেকশন আছে যারা ডলফিনে প্র্যাকটিস করে ব্যাঙ্গালোরে। আর আমাদের রাজ্যের সবই বেসরকারি, টাকা দিয়ে করতে হয়। এগুলো সবই বেসরকারি, টাকা দিয়ে করতে হয়। আমাদের রাজ্যে রাজ্য সরকার একাডেমি চালায় বেলেঘাটা সুভাষ সরোবরে। প্রত্যয় তার আগে সৃঞ্জন ওখানে প্র্যাকটিস করত। তো রাজ্য সরকার এটা ফ্রি অফ কস্ট করে। প্রত্যয় বা সৃঞ্জয়ের এই যে সাফল্য, এই সাফল্যর পিছনে তো একটা কোচেদের ভূমিকা থাকে। কোন কোচেদের নাম বলবেন? ধরুন আমাদের এখানে যখন প্রত্যয় সৃঞ্জন এরা সাঁতার শুরু করে, তখন আমাদের এখানে মীনা থাপা, আমাদের রাজ্যের কেন, মীনা থাপা আমাদের দেশের অন্যতম সেরা সাঁতারু। বিদেশেও প্রতিনিধিত্ব করেছেন। বিদেশেও আমাদের দেশের প্রতিনিধিত্ব করেছেন। মীনাদি আমাদের এখানে সুইমিং পুলে দীর্ঘদিন ধরে সাঁতার শেখাচ্ছেন। এছাড়া আমাদের এই সুইমিং পুলে আরও আমরা বাইরে থেকে মলয় ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম, উনি এখানে সাঁতার শেখাতেন। এবং তারপরে যখন একটা এজ হয়ে যাওয়ার পরে একটা জায়গায় তো এলিট সুইমারদের যেতে হয়, সেটা রাজ্য সরকারের একাডেমি চলে বেলেঘাটা সুভাষ সরোবরে। সেখানে বিশ্বজিৎ দে চৌধুরী প্র্যাকটিস করেন। বিশ্বজিৎ দে চৌধুরী নিজে এক সময়কার এশিয়ান চ্যাম্পিয়নশিপের পার্টিসিপেন্ট এবং ভারতের চ্যাম্পিয়ন সুইমারদের মধ্যে একজন। এখন অবধি তিনি করাচ্ছেন, বিশ্বজিৎ দে চৌধুরী করাচ্ছেন। প্রত্যয় বা সৃঞ্জয় এরা মানে কত বছর বয়স থেকে সাঁতার শুরু করেছিল? এরা 5-6 বছর বয়স থেকে শুরু। প্রত্যয় 5 বছর, আর সৃঞ্জন 6 বছর বয়সে সাঁতার শুরু করে। এবং আমার মনে হয় যে সাঁতার শুরু করার খুব অপটিমাম টাইম হচ্ছে ওই 4-5-6 বয়স। 4-5-6 বছর বয়সটা কারণ কি, অ্যাকচুয়ালি যত বডি ফ্লেক্সিবল থাকবে, শোল্ডার যত ফ্লেক্সিবল থাকবে, তত কি হয়, তত সুইমিং যারা কোচেরা তারা তাদেরকে গড়ে পিটে নেওয়ার যে কাজটা, সেই কাজটা ভালো করে করতে পারে। এবং যত এজ হয় না, তত এই ফ্লেক্সিবিলিটিটা শরীরের একটু একটু করে কমতে শুরু করে। তখন তাকে তৈরি করে নেওয়াটা, মানে আপনি নরম কাদার তাল পেলে যেভাবে আপনার মূর্তি করতে সুবিধা হবে, ওই যদি ওই কাদার মধ্যে হিউমিডিটিটা কমে যায়, আপনার এই মূর্তিটা তৈরি করতে একটু অসুবিধা হবে, এই আর কি। কিছু খেলাধুলো আছে যেগুলো শিখতে গেলে একটু ব্যয় সাপেক্ষ, হ্যাঁ, আবার কিছু কিছু খেলা আছে যেগুলো অতটা ব্যয় সাপেক্ষ নয়। কিছু খেলা সচ্ছল পরিবারের ছেলেদের পক্ষে, ছেলে মেয়েদের পক্ষে খেলতে সুবিধা হয়। আবার কিছু খেলা সচ্ছল না হলেও কিছু খেলায় তারা যায় ফ্রিতে, তাদের একাডেমি বা শেখা যায়। সাঁতারটাকে শিখতে গেলে কীরকম যদি আপনি একটা প্রাইভেট একাডেমি, যে ডলফিনের মতো একাডেমিতে, প্রাইভেট একাডেমিতে শিখতে কেউ চায় আর কি, বা বাসানগুড়িতে যদি প্রাইভেট একাডেমিতে কেউ শিখতে চায়, আমার ধারণা যে মাসে তাদের 1040 টাকা শুধু সাঁতারের জন্য খরচ করতে হবে। খুবই সচ্ছল পরিবার, অনেক মানে খুবই সাঁতারের জন্য খরচ করতে হবে। কিন্তু এই যে যেটা ভুবনেশ্বরে যে একাডেমিটা চলে জিন্দাল, এটা জিন্দাল স্পন্সর করে, জিন্দাল স্টিল। বা কলকাতা সরকারের, যেটা কলকাতায় রাজ্য সরকার এটা স্পন্সর করে। এখানে আপনাদের সুইমারদেরকে কোনো পয়সা খরচ করতে হয় না। কিন্তু এটা তো সত্যি যে দেখুন, পয়সা সুইমারদের রাজ্য সরকার হয়তো একাডেমি করে দিয়েছে, সেখানে ওরা প্র্যাকটিস করছে, এই সমস্ত ঠিক আছে। কিন্তু একটা সুইমিং কস্টিউম যেটা পরে সাঁতার কাটতে হয়, মেয়েদের ক্ষেত্রে শুরুই হচ্ছে কম্পিটিটিভ কস্টিউমগুলো 30,000 টাকা থেকে। হ্যাঁ, ছেলেদের ওই একটা
কস্টিউম এটা শুরুই হচ্ছে 20,000 টাকা থেকে। একটা সুইমিং গগলসের দাম, ভালো সুইমিং গগলসের দাম 3 থেকে 4,000 টাকা ওখানে শুরু হচ্ছে। এগুলো হচ্ছে স্টার্টিং লেভেল, এবার ওপরের দিকে যায়। আর কিছু জিনিস আপনার আছে যে জিনিসগুলো বাদ দিয়ে সাঁতার হবে না, ঠিক আছে? একটা সুইমিং কস্টিউম বাদ দিয়ে, সুইমিং গগলস বাদ দিয়ে, সুইমিং ক্যাপ বাদ দিয়ে সাঁতার হবে না। এইগুলো কস্টলি আইটেম। মানে সেই মতিনন্দীর কোনি বইয়ে যে কোনির, যেহেতু সে দরিদ্র পরিবারে ছিল, তাকে অনেক লড়াই করে পৌঁছতে হয়েছিল এবং তার খিরদার মতো কোচ ছিল বলে, তার মানে যদি একটু সচ্ছল না হয় তাকে অনেক লড়াইয়ের মধ্যে। এখন যা দিনকাল, তাতে ওই কোনির সময়টা চলে গেছে। হ্যাঁ, ওই সময়টা এখন নেই। আগেতে ছিল, যখন আপনার যদি শুধু অধ্যাবসায় থাকতো, আপনার যদি ডেডিকেশন থাকতো, তাহলে আপনি একটা অ্যাচিভ করতে পারবেন, সেই অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছতে পারবেন। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, সেই লোকও ছিল যারা জহুরি বাঁচার মতো লোকও ছিল। এখনও আমাদের রাজ্যে সেই ধরনের লোক আছে, নেই তা নয়, কিন্তু এখন যত দিন যাচ্ছে না, যত দিন যাচ্ছে তত এই এত এক্সপেন্সিভ সমস্ত কনসেপ্ট আসছে, এর সাথে আপনাকে পাল্লা দিতে হবে, চেষ্টা করতে হবে। এগুলো চাকরি ছাড়া সাঁতার করলে, সাঁতার জন্য ভালো জায়গায় পৌঁছলে তো চাকরি পাবে। ফুটবল, ক্রিকেট বা অন্য খেলাতে এখন পেশাদার, তা ভালো সাঁতারু বিভিন্ন ক্লাবের হয়ে কম্পিটিশানে নেমে, এটা কি একটা পেশা হতে পারে? না, আপনার একজন সাঁতারুর কাছে শুধু সুইমিং করে, যেমন একজন ফুটবলার একটা টিমের হয়ে খেলে, একটা ক্রিকেটার একটা টিমের হয়ে খেলে, সে টাকা পায়। একজন সুইমার একটা ক্লাবের হয়ে যখন পার্টিসিপেট করে, সে সেখানে কোনো টাকা পায় না। তার যে প্রাইজ মানিটা সেটা ঠিক আছে, ধরুন কোনো জায়গায় হয়তো 30,000, 40,000, 50,000 টাকা হয়তো ফার্স্ট প্রাইজ দিল, সেই টাকাটা পেলো। এর বেশি যে একটা ক্লাবে সই করার জন্য যে টাকা, না, সেটা এই ধরনের সিস্টেম আমাদের দেশে নেই, আমাদের দেশে কোথাও নেই। আমাদের দেশে ক্লাবগুলোতে পয়সা দিয়ে সাঁতার শিখতে হয়, আর যারা বড় সুইমার তাদেরকে হয়তো ক্লাবগুলো রাখে, তাদের কাছ থেকে হয়তো ওই অ্যাডমিশন ফিসগুলো নেয় না, হ্যাঁ, তাদেরকে একটা অনারারি মেম্বারশিপ দিয়ে রাখে, এই অবধি। মানে সাঁতার কেটে প্রতিষ্ঠিত হওয়ার একটাই উপায় ভালো চাকরি। সাঁতার কেটে আপনাকে আলটিমেটলি একটা ভালো চাকরি পেতে হবে। আমাদের যত তাছাড়া পেশাদার হওয়ার কোনো, আমাদের যত সুইমার আছে, ম্যাক্সিমাম সুইমার এরা ধরুন এয়ারফোর্স, নেভি বা আর্মিতে, হ্যাঁ, সার্ভিসেস যেটাকে বলে, এখানে প্রচুর চাকরি রয়েছে সাঁতারুদের। আর প্রচুর চাকরি রয়েছে পুলিশে, মানে অল ইন্ডিয়া পুলিশ, CISF, BSF, RPF, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, এরা প্রচুর চাকরি দেয়। আমাদের সুইমারদের মধ্যে বেশিরভাগই আইদার পুলিশে অথবা সার্ভিসেসে অথবা রেলওয়েজে, এরা হচ্ছে মেন, হচ্ছে এই জায়গাগুলোতে চাকরির জায়গা। আর কারণ হচ্ছে, ধরুন একটা ছেলে যখন সে সাঁতার কাটবে, তাকে যদি অন ডিউটি লিভ না দেওয়া হয়, ধরুন প্রত্যেক এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাবে, তার আগে যদি তাকে একটা 3 মাসের অন ডিউটি লিভ না দেওয়া হয়, তাহলে প্র্যাকটিস করবে কি করে? একটা স্ট্রেনাস, একটা সাঁতারুকে ঘুম থেকে উঠতে হয় সকালবেলা 4:30টার সময়, ঠিক আছে? 4:30টার সময় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে তাকে সুইমিং পুলে ঢুকতে হয়, সারা পৃথিবীতে। শুধু এটা আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে নয়, বা শুধু ব্যাঙ্গালোরে নয়, বা শুধু ভুবনেশ্বরে নয়, আমেরিকাতেও যে সাঁতার কাটে, মাইকেল ফেলপসকেও 4:30টার সময় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে সুইমিং পুলে ঢুকতে হতো। যে যেখানে প্র্যাকটিস করে তাকে 5:30টার সময় ঢুকতে হয়, তারপরে 3 ঘন্টা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করতে হয়, তারপরে তার সাথে মাল্টি জিম আছে, তারপরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্র্যাকটিস আছে, হ্যাঁ, তারপরে ফিজিক্যাল ট্রেনিং আছে, তারপরে আবার বিকেলবেলায় আরেক প্রস্থ সাঁতার। একটা সুইমারকে সারা সপ্তাহে আমরা 7 দুগুণে 14টা যদি বেলা ধরি, তাহলে 10টা বেলা তাকে সাঁতারই কাটতে হবে। এর সাথে সাথে তাকে ফিজিক্যাল ট্রেনিং করতে হবে, এর সাথে সাথে তার মাল্টি জিম রয়েছে, হ্যাঁ, এরপরে মনোবিদের কাছে তার কাউন্সেলিংয়ের জন্য যেতে হয়। হ্যাঁ, এই সমস্ত কিছু মিলিয়ে যদি তাকে একটা অন ডিউটি লিভ না দেওয়া হয়, সে কিছু অ্যাচিভ করতে পারবে না। আপনারা যে বর্ধমানে অ্যাসোসিয়েশন চালাচ্ছেন, এই আপনার অ্যাসোসিয়েশনের সঙ্গে যেসব সাঁতার যেখানে যেখানে শেখানো হয়, বা আপনারা যেখানে যেখানে তত্ত্বাবধান করেন, সেখানে নতুন যারা আসছে তাদের মধ্যে ছেলে না মেয়ে, কাদের সংখ্যা বেশি? দেখুন, আমাদের এখানে বলে নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলেই মেয়েদের সংখ্যা তুলনামূলকভাবে কম, মেয়েদের সংখ্যা তুলনামূলকভাবে কম। আর আরও একটা জিনিস হচ্ছে যে, ইদানিং হয়তো যত দিন যাচ্ছে, গার্জিয়ানরা স্পোর্টসের থেকে
তারা তাদের একাডেমিক্সের দিকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার আর ক্ষেত্রে স্পোর্টসে যদি একটা গোল না থাকে প্রতিষ্ঠিত হওয়ার, অন্য খেলা নয়, ক্রিকেট খেললে সে একটা বয়সের পর থেকে সে, আর আপনি তো বলছেন সাঁতারে সেরকম কোনো সম্ভাবনা নেই ক্লাব থেকে টাকা পাওয়ার, না, সেটা নেই। একটা আর্থিক উপার্জনের কথা সবসময়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের রাজ্যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আর একটু দরকার। হ্যাঁ, আমাদের ধরুন এই যে সুইমিং পুল আছে, চিলড্রেন্স কালচার সেন্টার, যে সুইমিং পুলটার সাথে আমি যুক্ত, আমি নিজে এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমাদের এই সুইমিং পুলে যে ধরুন যে মাল্টি জিমটা ছিল, মাল্টি জিমটা এখন এই মুহূর্তে চালু নেই, বন্ধ হয়ে গেছে। আমাদের একটা কল্পতরু মাঠ, ফুটবল গ্রাউন্ড রয়েছে যেখানে ট্র্যাক অ্যান্ড ফিল্ডটা করা যেতে পারে, কিন্তু এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড করানোর জন্য যে ফিজিক্যাল ট্রেনার দরকার, সেই ধরনের ট্রেনার আমাদের এখানে এই মুহূর্তে নেই। অনেক আগে পার্থ চট্টরাজ, আপনি জানেন, পার্থদা যখন যতদিন বর্ধমানে ছিল, পার্থদা এখন নেই বর্তমানে। পার্থদা যখন ছিল ততদিন আমাদের ছেলেপেলেদেরকে ওই ট্র্যাক অ্যান্ড ফিল্ডটা পার্থদা করিয়ে দিত। ইউনিভার্সিটির মাল্টি জিমে দীনেশ, আপনি জানেন নিশ্চয়ই, খুব ভালো ট্রেনার, তো ওর কাছে গেলে করে দেয়। কিন্তু এক জায়গায় সাঁতার, হ্যাঁ, সাইয়ের মাঠে গিয়ে ফিজিক্যাল ট্রেনিং, আর তারপরে দীনেশের কাছে গিয়ে ইউনিভার্সিটিতে মাল্টি জিম করা, এই ছড়িয়ে ছিটিয়ে যাওয়া থেকে একটা জায়গায় এক ছাদের তলায় যদি না নিয়ে আসা যায়, যেটা ব্যাঙ্গালোরে যেটা তৈরি হয়েছে। দেখুন, মুম্বাই এত ওয়েল অ্যাডভান্স জায়গা, সেই মুম্বাইয়ের সমস্ত সাঁতারুরা ব্যাঙ্গালোরে পড়ে আছে। কেন পড়ে আছে? তারা তো মুম্বাইতে থাকতে পারতো, ওখানে খাট জিমখানা, হ্যাঁ, পুনেতে ডেকান জিমখানা, দুর্ধর্ষ সমস্ত ক্লাব, হ্যাঁ, পুনেতে তো সায়ের নিজস্ব বিশাল ইনফ্রাস্ট্রাকচার। তাই সেই সমস্ত ছেড়ে দিয়ে এসে ওদের যে ভালো সাঁতারুরা সমস্ত এসে ব্যাঙ্গালোরে বসে রয়েছে, ব্যাঙ্গালোরে দিনের পর দিন তারা পড়ে রয়েছে। তার কারণটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে এক ছাদের নিচে সমস্তগুলো রয়েছে। পাডুকন দ্রাবিড় একাডেমি, এই পাডুকন দ্রাবিড় একাডেমির মতো একটা একাডেমি আমাদের এখানেও করতে হবে। এই যে নীরজ চোপড়া, যেটা আমাদের ভারতকে একটা মানে ট্র্যাক অ্যান্ড ফিল্ড জ্যাভলিনে, যেটা এর আগে কোনোদিন হয়নি, একটা ভালো সম্মান এনে দিয়েছে গোটা বিশ্বে, সাঁতারে কি সেরকম সম্ভাবনা অদূর ভবিষ্যতে আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, এই মুহূর্তে যেভাবে আমরা এগোচ্ছি তাতে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া, আমাদের যে পেরেন্ট বডি আর কি, আমরা তো এখানে ধরুন জেলা সাঁতার সংস্থা, এরপরে রাজ্য সাঁতার সংস্থা হচ্ছে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন, তার উপরে হচ্ছে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া, SFI। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া সাম্প্রতিককালে একজন বিদেশি কোচকে রিক্রুট করেছে। আপনি জানেন বিভিন্ন খেলায়, হকি থেকে শুরু করে ধরুন, ফুটবল থেকে শুরু করে, ক্রিকেট থেকে শুরু করে সমস্ত খেলায় যদি বিদেশি কোচেদের এখন আনা হচ্ছে। ক্রিকেট ছাড়া ফুটবল থেকে আরম্ভ করে সব খেলায়, ক্রিকেটেও তো কিছুদিন আগে অবধি আপনার বিদেশি কোচের ওপর ডিপেন্ড করেছিল, এখন না হয় ঠিক আছে চলছে, যেহেতু দেশ 1 নম্বরে পৌঁছেছে, কিন্তু বিদেশি কোচ আনা হয়েছে। এবার আনলেই তো আজ বললে আজকেই হচ্ছে যে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না। এবার এই অ্যাচিভ করতে গেলে আপনাকে ধাপে ধাপেই অ্যাচিভ করতে হবে। তো প্রথমেই হচ্ছে যে আপনি যদি বলেন অলিম্পিকের মেডেল চাই, হবে না। আপনি যদি আমাদের, আপনি জানেন কিনা জানি না, যে আজকের ডেটে, আজকের ডেটে ফুটবলে আমরা 126 নম্বরে আছি, ঠিক আছে? এই 126 নম্বর থেকে আপনি যদি কালকেই চান, কালকে আপনি 52 নম্বর উঠতে পারবেন না, আপনার 126 থেকে 100 নম্বরে যেতে হবে। তেমনি আমাদের যে সাঁতারুরা রয়েছে, এই সাঁতারুদেরকে আগে এশিয়ান লেভেলে একটা পারফরমেন্সের জায়গায় যেতে হবে। প্রথম আমাকে এবং প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত আমাদের, আমার মনে হয়, যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে একটা জায়গা করা। প্রত্যয় 2বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে গেছে, 2বারই প্রত্যয়ের পজিশন হয়েছে 10th। এখন আমরা এশিয়াডে দেখছি বা অলিম্পিকেও দেখছি, যেটা আগের তুলনায় কিন্তু আমাদের দেশের বিশেষত আমরা দেখলাম বক্সিং বা অ্যাথলেট, এই ধরনগুলো কিন্তু আমাদের মেডেল বেশি আসছে আগের তুলনায়। হ্যাঁ, বেশ কিছু খেলায় দারুণ ডেভেলপমেন্ট, মেয়েদের ডেভেলপমেন্টটা ছেলেদের থেকে মেয়েদের মাধ্যমে আমাদের মেডেলটা বেশি আসছে। বেশ কিছু খেলায় দারুণ ডেভেলপমেন্ট হয়েছে এটা তো। এবার যেমন আপনি যদি বলেন সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে চেসে, দাবাতে যে ডেভেলপমেন্ট হয়েছে, দাবাতে এই মুহূর্তে আমরা ছেলেদের এবং মেয়েদের দুটোতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, ব্যক্তিগত দক্ষতা দাবাতে খুব ভালো। এবার সেই জায়গাটা সাঁতারে অ্যাচিভ করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে যারা আগে থেকে আপনার থেকে কয়েক ধাপ এগিয়ে গেছে, তাদেরকে পেছন থেকে গিয়ে আপনাকে ধরতে হবে। এখন ব্যাপার হচ্ছে, আমরা জানি গ্রামে এখনও শহরে পুকুরের সংখ্যা কমলেও আগে শহরের ছেলেমেয়েরাও পুকুরে সাঁতার কাটতে জানতো, কারণ অনেক পুকুর ছিল। এখন তো পুকুর থাকলেও সেখানে পুকুরের যা জল, সেখানে নেমে সাঁতার কাটার মতো সব জায়গায় জল মানে অত পরিষ্কার নেই। কিন্তু গ্রামে এখনও ছেলেমেয়েরা সাঁতার জানে, কাকা বা ভাই বা দাদার মাধ্যমে তারা নিজের থেকে সাঁতার কাটে, সাঁতার জানে।
এই যে সাঁতার তারা জানে, কিন্তু তাদের যে সাঁতার জানা আর সাঁতার জেনে ভালো একজন সুইমার হওয়া, এই সাঁতার জানা ছেলে মেয়েদেরকে কি আরও বেশি সংখ্যক এনে আপনাদের প্রশিক্ষণে আনতে পারলে কি? আপনি যেটা জানতে চাইছেন আমি আপনাকে বলি, আমাদের একটা এই জায়গাটাতে কিছুটা আমাদের একটু ভুল ধারণাও আছে। এই যে ধরুন গ্রাম বাংলায় অসংখ্য ছেলে আছে যারা সাঁতারটা জানে, আপনি যেটা বলছেন সাঁতার জানে, তারা সাঁতার জানে মানে কি ভেসে থাকতে পারে। আর আমরা আমাদের চিলড্রেন্স কালচার সেন্টারে যে সুইমিং পুল বা আমাদের ধরুন কালনা অ্যামেচার অ্যাসোসিয়েশনের যে সুইমিং পুল, কানা মিউনিসিপ্যালিটিতে যে সুইমিং পুল, বা বাসন্তী ইনস্টিটিউট চিত্তরঞ্জনে আমাদের যে সুইমিং পুল, এখানে আমাদের যে ট্রেনার আছে তাহলে তারা কী শেখায়? তারা শেখায় আপনাকে এফোর্ট কম দিতে হবে এবং আউটপুট বেশি পেতে হবে। একটি গ্রামের ছেলে যাকে আপনি ভাবছেন যে সাঁতার কাটছে, সে প্রচুর এফোর্ট দিচ্ছে, দিয়ে আউটপুটটা কম পাচ্ছে, আউটপুটটা কম পাচ্ছে। আপনি ভাবছেন না প্রচণ্ড জোরে সাঁতার কাটছে, অ্যাকচুয়ালি সে জোরে সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু টেকনিক্যালি যেহেতু সে প্রপার স্ট্রোকটা জানে না। আমরা আমাদের এই যে সুইমিং পুলগুলো রয়েছে, এই সুইমিং পুলগুলোতে এটাই বলছি, যদি তাদের প্রশিক্ষণের আওতায় আনা যায়, এই ব্যাপক সংখ্যক ছেলেমেয়ে যারা গ্রামে গঞ্জে থাকে, তারা মানে প্রথমে হচ্ছে যে সাঁতারটা সে শিখে এসছে ওই সাঁতারটা তাকে ভোলাতে হবে। এটা আরেকটা কঠিন কাজ। আমি ওই জন্য বললাম যে যদি কেউ সাঁতার শিখতে চায় তাহলে একদম সায়েন্টিফিক্যালি যেখানে সাঁতার শেখানো হয়, যেখানে টেকনিক্যালি সাঁতার শেখানো হয়, সেখানে 4, 5, 6 এই যে বয়স, এই বয়সে যদি আসে ও ভুল শেখার জায়গাটা তার থাকবে না। সেটা তো তুলনায় কমই আছে। আমাদের এত বড় জেলায় কটা সংস্থা? আমাদের এখানে আমি আপনাকে বলি, আমাদের বর্ধমানে তুলনামূলকভাবে কালচারটা একটু কম, কিন্তু আপনি যদি পাশের জেলা হুগলিতে যান, আপনি যদি নর্থ 24 পরগনায় যান, আপনি যদি সাউথ 24 পরগনায় যান, কলকাতা, মেদিনীপুর, এই যে জেলাগুলো, এরা সাঁতারের অ্যাডভান্স ডিস্ট্রিক্ট। তুলনামূলকভাবে আমরা সাঁতারে একটু তুলনামূলকভাবে পেছিয়ে থাকা জেলা। আমাদের জেলায় যেরকম হাতে গুনে বলছি না, এই প্রত্যয় আছে, সৃঞ্জন আছে, এশা আছে, নর্থ 24 পরগনায় এই মুহূর্তে এরকম 10টা নাম বলতে পারবে, কলকাতায় এই মুহূর্তে এরকম 20টা নাম বলতে পারবে, সাউথ 24 পরগনায় এই মুহূর্তে এরকম 30টা নাম বলতে পারবে। আপনি এই যে যদি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা টিটিদের দেখেন না, এই টিটিদের মধ্যে 10টা দেখবেন সাউথ 24 পরগনা থেকে এসে ওখানে চাকরি করছে, তারা ওই সুইমার ছিল। হ্যাঁ, আমাদের এখানকার তুলনামূলকভাবে আমাদের এখানকার ভালো কোচের কি অভাব আছে? আমাদের এখানে ভালো কোচের অভাব নেই। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রচারটা একটু কম আছে তুলনামূলকভাবে। আমাদের এখনও এই যে স্পোর্টস মুখীনতা তৈরি করা, হ্যাঁ, আমাদের এখানে এখনও লোকজন মনে করে যে অ্যাকাডেমিক্সটা হচ্ছে ইজিয়ার অপশান। আপনার একটা বাচ্চা, সে যদি ওই এখানকার একটা ভালো স্কুলে পড়ে, হ্যাঁ, পরবর্তীকালে একটা বিটেক ডিগ্রি নিয়ে চাকরির বাজারে আসে, তাহলে সে একটা সিকিউরড জব পাবে। আর একটা স্পোর্টস ম্যান, সে তার চেয়ে আলটিমেটলি সে দারুণ কিছু অ্যাচিভ করতে পারবে কিংবা পারবে না, হ্যাঁ, এর একটা দোদুল্যমানতা রয়েছে। এই কারণে পেরেন্টসরাও কী হয়, পেরেন্টসরাও ওই সময় অনেকটা দোদুল্যমানতায় ভোগে। আমাদের এখানে যেহেতু তাদের সামনে ওই সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনার মতো ওরা দেখতে পাচ্ছে না, ওদের ওখানে প্রত্যেক বছর 20টা করে ছেলে চাকরিতে ঢুকে যাচ্ছে, আর আমাদের এখানে 2 বছরে একটা ছেলে চাকরিতে ঢুকছে, যার জন্য আমাদের এখানকার পিকচারটা এখনও অতটা প্রমিনেন্ট নয়। দেখা যাক যদি পরে আমরা একটু বেটার কিছু করতে পারি, চেষ্টা তো করা হচ্ছে। বর্ধমানের পরিকাঠামো তো আপনি বলেন, দুর্গাপুর বা আসানসোলের সাঁতারের শেখার জন্য কীরকম পরিকাঠামো আছে, কোথায় ওখানে যেতে হবে? একটা সময় ছিল যখন চিত্তরঞ্জনে বাসন্তী ইনস্টিটিউট বলে ওখানে সুইমিং পুল আছে, দুর্গাপুরে অ্যামাজন বা ডলফিন। দুর্গাপুরে একটা সময় স্পোর্টসের দিক থেকে দুর্গাপুর দারুণ এগিয়ে থাকা। দুর্গাপুরে সাঁতার এমএমসি যতদিন ছিল ততদিন ওদের সাঁতারটাও দুর্দান্ত ছিল, দারুণ দারুণ সমস্ত সাঁতারু সেই সময় ওখান থেকে উঠেছে। চিত্তরঞ্জন থেকে অনেক ভালো ভালো রেলওয়েজ তখন ওটাকে প্রমোটও করতো। কিন্তু পরবর্তীকালে কি হলো, এই সমস্ত জায়গারই পেরেন্টসরা এরা ওই হেমশিলা ডিএভি মডেল স্কুলের মধ্যে ঢুকে গিয়ে, হ্যাঁ, আর ওই সাঁতার বা অন্য যে কোনো স্পোর্টসে নিয়ে আসার যে সময়টা, সেই সময়টা বের করতে পারছে না। স্পোর্টসের জন্য সময় দিতে হবে। আপনি যেটাই করুন না কেন, আপনি যদি ভাবেন যে আপনি ভালো গান শিখবেন, আপনি ভালো আঁকা শিখবেন বা ভালো নাচ শিখবেন, আপনাকে সেটার জন্যই সময় দিতে হবে। স্পোর্টসের জন্য হলে স্পোর্টসের জন্য টাইম দিতে হবে। আর আমাদের দেশে স্পোর্টস পেরেন্টস যারা,
তাদের খুব হেকটিক লাইফ, যেহেতু আমার নিজের ছেলেও এই খেলাধুলোর সাথে এত বছর ধরে ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ওই সকাল থেকে রাত অবধি একটা স্পোর্টস প্যারেন্টসকে যে লোড নিতে হয়, তাতে ইজিয়ার অপশান হচ্ছে আপনার অ্যাকাডেমিক্স। একজন স্পোর্টস প্যারেন্টসের লোডটা অনেক বেশি লোড নিতে হয়। ধরুন একটা ছেলে, আমি বললাম আপনাকে যে 4:30টার সময় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে, একটা 7 বছর বা 8 বছর বয়সের ছেলে তো যেতে পারে না, তাকে তো নিয়ে যেতে হবে। যারা ক্রিকেট বা ফুটবল কোচিং নিতে যায় তাদেরও ভোর 5টার ট্রেনে উঠে যেতে হয়। আপনি দেখবেন তাদের মারা, মা বাবা এরা হচ্ছে তাদেরকে অ্যাকম্প্যানি করছে। আপনি এখানকার বললেন না, অন্ডাল থেকে, দুর্গাপুর থেকে ভোরের দিকে ট্রেনে, একদম অন্ধকার রাতের ট্রেনে এই গার্জিয়ানরা এই সমস্ত তাদের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। তারা কেউ ফুটবল খেলতে যাচ্ছে, কেউ ক্রিকেট খেলতে যাচ্ছে, নানাজন নানা রকমভাবে গিয়ে কলকাতায় ঢুকে পড়ছে, ময়দান জুড়ে ছড়িয়ে যাচ্ছে, এই আর কি। তবে সাঁতারের ক্ষেত্রে এটা হয় না। সাঁতারের ক্ষেত্রে তাকে থেকেই করতে হবে, কারণ সাঁতারের স্ট্রেনটা অনেক বেশি। সাঁতারে যেটা দেখা যায় লোড অনেক বেশি। যারা বড় ফুটবল প্লেয়ার বা যারা বড় ক্রিকেটার বা যে কোনো খেলায়, তাদের একটা সেশনই থাকে সাঁতার কাটার। তাদের মানে সাঁতারে মানে গোটা শরীরের মনে ব্যায়াম হয় নাকি? দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে শুধু গোটা শরীরের ব্যায়াম। সাঁতার কাটলে তো গোটা শরীরের ব্যায়াম হবে, এটা তো ঠিক আছে, সমস্ত শরীরের সমস্ত মাসেল অ্যাক্টিভ থাকবে, সেটা ঠিক আছে। আর সাঁতারটা মেনলি কাটানো হয় ধরুন একজন ফুটবলারকে বা একজন ক্রিকেটারকে, একজন ব্যাডমিন্টন প্লেয়ারকে বা একজন টেবিল টেনিস প্লেয়ারকে সাঁতারটা কাটানো হয় তার বডি ফ্লেক্সিবিলিটি তৈরি করার জন্য। এই সাঁতারের সময় এই যে স্ট্রোক হয়, এই আপনার এলবো, হ্যাঁ, এই শোল্ডার, হ্যাঁ, রিস্ট, এই যে ফ্লেক্সিবিলিটি তৈরি হচ্ছে, হ্যাঁ, এই ফ্লেক্সিবিলিটি আপনি অন্য কোনো খেলা থেকে আসবে না। একমাত্র সাপোর্ট দেবে আপনাকে সুইমিং, আর কিছুটা হচ্ছে যোগা। যোগা আর সুইমিং এই দুটো। আমরা আলোচনার প্রায় শেষ পর্বে চলে এসেছি। আপনার কাছ থেকে শুধু, আপনি দীর্ঘদিন ধরে যেহেতু এই সাঁতার সংস্থার সঙ্গে যুক্ত এবং আপনার ঘর থেকেই একজন বড় সাঁতারু আছে, আপনার খুব কাছের অনেক ছেলেমেয়েরা আছে ভালো সাঁতারু, তা আপনার কাছ থেকে শেষ প্রশ্ন যেটা আমি করব সেটা হচ্ছে, যারা নতুন আসছে কম বয়সী ছেলে মেয়ে সাঁতার শেখার জন্য, তাদের আপনার কি পরামর্শ? দেখুন, আমি সমস্ত পেরেন্টসকে তো বলতে পারবো না যে আমি আমার যে ধরনের ডেডিকেশান নিয়ে আমি যেভাবে এসেছি বা আমার ফ্যামিলি, আমার পরিবার যেভাবে এসছে সেটা করতে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমার ছেলে ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়তো। তো ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়ার সময় ক্লাস 6 যখন পড়ে আর কি, তখন একবার ওই গার্জিয়ান কল হয়েছিল, আমাকে ডেকেছিলেন প্রিন্সিপাল, যে প্রত্যয়ের মার্কস কনসিস্টেন্টলি কম হচ্ছে। তো আমি ওই সেদিনের আনন্দবাজার পত্রিকাটা নিয়ে গেছিলাম, বললাম যে ম্যাডাম এই দেখুন, এটা আজকের আনন্দবাজার পত্রিকা, তো এতে আপনার স্কুলের তো আর কারো নাম নেই, আমার ছেলের নাম আছে, প্রত্যয় ভট্টাচার্যের নাম আছে, এই দেখুন এই ওর অ্যাচিভমেন্ট বেরিয়েছে, ছোটো করে বেরিয়েছে। তো আপনার স্কুলের সমস্ত ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, আমার আশীর্বাদ রইল। আর আমার ছেলে স্পোর্টসম্যান হবে, আপনি বাধা সৃষ্টি করবেন না। যদি একজন গার্জিয়ান এই জায়গাটাতে না দাঁড়ায় যে আমার ছেলেকে আমি স্পোর্টসম্যান করব, অ্যাট এনি কস্ট আমি আমার ছেলেকে স্পোর্টসম্যান করব, এই জায়গাটাতে যদি একজন পেরেন্ট না দাঁড়ায়, তাহলে তার ছেলের পক্ষে আজকের দিনের এই কঠিন পরিস্থিতি, ভীষণ লড়াকু পরিস্থিতির মধ্যে দিয়ে একজন স্পোর্টসম্যানকে যেতে হয়। যদি গার্জিয়ানের সেই সাপোর্টটা না থাকে, তাহলে আমি বলেছিলাম যে আমাকে যদি আমার ছেলে যদি অঙ্কে 2 পেয়েও আসে, তাহলে আপনি আমাকে ডাকবেন না। যদি আমার ছেলে প্রমোশন না পায় তাতে আমার কিছু যায় আসে না, 1 বছর না হয় ওই পরের ক্লাসে পড়বে, কিন্তু আমার ছেলে স্পোর্টসটা যেন ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারে, এই জায়গাটাতে যদি একজন গার্জিয়ান দাঁড়াতে পারে। আসলে আপনি আপনার ছেলের মধ্যে প্রতিভাটা বুঝতে পেরেছিলেন, কিন্তু সবার মধ্যে তো সেই প্রতিভাটা থাকেও না। দেখুন, আমি আপনাকে বলি, আমরা যারা স্পোর্টস অর্গানাইজার হিসেবে কাজ করি, আমাদেরকে তো কোনো একটা জায়গা থেকে গাইডেন্স নিতে হয়। একজন তার স্পোর্টস হবে কি হবে না, এটা করার জন্য, এটা ডিসিশন নেওয়ার জন্য সায়ের একদম নির্দিষ্ট মাপকাঠি আছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তার একটা বই করেছে তৈরি, যে তাকে জাজ করতে হবে। আমরা আমাদের এখানকার যত স্পোর্টস টিচার রয়েছে, হ্যাঁ, শিবুরুদ্র আপনি জানেন, ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের, দারুণভাবে স্পোর্টসের সাথে যুক্ত। তো আমরা এদেরকে ওই দিয়েছিলাম যে তুমি প্রথমে অ্যাসেস করো যে এর মধ্যে স্পোর্টসটা আছে কি না।
যদি স্পোর্টস না থাকে একটা বাচ্চাকে নিয়ে অনন্ত টর্চার করে, আমার খুব উচ্চাসা আছে যে আমার ছেলেকে দারুণ দাবাড়ু করব, কিন্তু আমার ছেলের মধ্যে সেই জায়গাটা নেই। আমার খুব উচ্চাসা আছে যে আমার ছেলেকে দারুণ ফুটবলার করব। একটা ছেলে যে ভালো ফুটবলার হতে পারে তাকে ফুটবলার করার চেষ্টা করতে হবে। আর যদি কারোর মধ্যে সুইমিংয়ের প্রতিভা থাকে, বিদেশে আছে, তাকে না, আমাদের দেশে কিন্তু সায়ের এই ব্যাপারে একদম খুব সুনির্দিষ্ট ইয়ে রয়েছে, গাইডলাইন রয়েছে। আপনাকে অ্যাসেস করা যায় না তা নয়, কিন্তু আমরা সেটা করি না। সেটা অ্যাথলেটরা করে, যে এর মধ্যে আপনি যেমন বলেন যে এর 200 মিটার রানে একে দেবো না লংয়ের ডিস্টেন্সে রানে দেবো বা একে লং জাম্পে দেবো, এই অ্যাসেসটা মনে হয় কোচরা করতে পারে। সুইমিংয়ের ক্ষেত্রেও করা যায়। সুইমিংয়ের ক্ষেত্রে একজনের সুইমিংয়ে কতটা সাফল্য আসবে, যেমন একটা ছেলেকে আপনি যদি টেবিল টেনিসে নিয়ে যান, একজন কোচ যদি তাকে 3 মাস 4 মাস 6 মাস নড়াচড়া করে, তাহলে বুঝতে পারবে যে তার টেবিল টেনিসটা হবে না হবে না। এটা যে কোনো খেলাতেই। আর এটা তো গার্জেনদের জন্য আপনি বলেন, শিক্ষার্থীদের জন্য কিছু যদি বলেন। আমি যে সমস্ত ছেলেমেয়েরা আসছে, ধরুন অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1 পয়েন্ট প্রোগ্রাম। এখন আর আগের মতো নেই যে আমি ফুটবলটাও খেলি, ক্রিকেটটাও খেলি, ব্যাডমিন্টনেও ডিস্ট্রিক্ট ছিল। অমিতাভ দত্ত, রাজু আমার শালা, ফুটবলে, ক্রিকেটে, ব্যাডমিন্টনে সবেতেই ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার। সেই দিন চলে গেছে। এখন হচ্ছে 1 পয়েন্ট প্রোগ্রাম। আপনাকে যেটা আপনি করবেন সেটা নিয়েই থাকতে হবে, আর সেটার জন্য যা যা দরকার তা করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি সুইমার হব, বা আপনার কোনো বাচ্চা আর কি যদি মনে করে যে আমাকে সুইমিং করতে হবে, তাহলে তাকে ওই সুইমিংটা এবং সুইমিং রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা নিয়ে থাকতে হবে, এবং যেভাবে তাকে যারা প্রফেশনাল তারা যেভাবে তাকে গাইড করছে সেভাবেই এগোতে হবে। আমরা শুনলাম সাঁতার নিয়ে অনেক পরামর্শ শুনলাম, অনেক কথা শুনলাম, আমরা অনেক কিছু জানলাম। আমরা আমাদের বর্ধমান জেলা যে সাঁতার সংস্থা তার সহসম্পাদক বিশ্বজ্যোতি ভট্টাচার্যের কাছ থেকে আমরা এত সুন্দর আলোচনায় উনি অংশগ্রহণ করলেন বলে আমরা বিশ্বজ্যোতি ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই।